কায়দা জঙ্গি সংগঠন নিয়ে জাতিসংঘের বিরুদ্ধে কথা বলায় এবার স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। জুম্মার পরে নিয়েছেন কঠিন অ্যাকশন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জাতিসংঘ বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS বাংলাদেশের সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা রিপোর্ট দিয়েছে, আমি এখনো পড়িনি, শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না। আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ, ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে, এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। ভারতে বসে জঙ্গিবাদের তত্ত্ব নতুন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জাতিসংঘে নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে, তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার সংগঠিত হওয়ার চেষ্টাকে বিএনপি জামায়াত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনুমান নির্ভর বলেছেন। জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সেন্সিটিভ সংস্থার নামটি হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা সকলেই জানেন 2 দিন আগে বাংলাদেশকে সতর্ক করেছিল জাতিসংঘ। হ্যাঁ, বাংলাদেশকে সতর্ক করার পরে বাংলাদেশ সরকার কি বলেছে আপনারা সকলেই জানেন। দর্শক, তো আগে বলে নেই জাতিসংঘ কি বলেছিল। জাতিসংঘ বলেছিল বাংলাদেশে আল কায়দা নামে একটা জঙ্গির উত্থান হচ্ছে এবং তারা বাংলাদেশে আস্তানাও করে ফেলেছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, এবং এই সংগঠনটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। পুরো পৃথিবীতে তারা এরকম শাখা করতে চায়। দর্শক, এই কথার পরিপ্রেক্ষিতে যখন জাতিসংঘ বাংলাদেশকে সতর্ক করলো, তখন এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল তারা এগুলোকে পাত্তা দেয় না, তারা অনুমানকে তোয়াক্কা করে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। জাতিসংঘের কথাবার্তায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোনো তোয়াক্কাও করে না। তাছাড়া বাংলাদেশের আরো কয়েকজন মন্ত্রী এসব কথাবার্তা বলেছিল। দর্শক, এইসব কথাবার্তার পরে এবার জাতিসংঘ তাদের বিরুদ্ধে কঠিনভাবে ভাবতাছে। সবকিছু মিলে কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন যারা জাতিসংঘের কথাকে তোয়াক্কা না করেছিল। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন জাতিসংঘ যে বাংলাদেশকে সতর্ক করেছিল আল কায়দা নামের একটা জঙ্গির উত্থান নিয়ে, এবং বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী এটার তোয়াক্কা করলো না, এই সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তাছাড়া বাংলাদেশ সরকারকে নিয়ে জাতিসংঘ আবার কি বলেছে, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তারা রিপোর্ট দিয়েছে, আমি এখনো পড়িনি সেই রিপোর্ট। আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। আমিও গুঞ্জন শুনছি। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটিভ অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা 2-1টি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করেছি। যেমন মধ্যপ্রাচ্য একটা যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। একটা পর্যায়ে বুড়ো মৌসুমের সময় শেষ হয়ে যাওয়ার পরে, মনে হয় 14 কি 15 এপ্রিল, আমার ঠিক মনে 16 এপ্রিল হতে পারে, তখন আমরা সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছি। বুড়ো মৌসুমে কৃষকদের কথা চিন্তা করেই তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সেই সময় পর্যন্ত কোনো জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়নি। যদিও ওই সময়ে সারা বিশ্বে
আমাদের পার্শ্ববর্তী দেশও অনেক দেশেই জ্বালানি তেলের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এরপরে আমাদের গ্যাস সংকট, জ্বালানি সংকট এগুলো বিগত ফেসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা, আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে তখন কি আসলেই পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটির রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাসুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমেই জেনে নেই জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা। এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরি ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাই। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই
বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকে চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতি সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা TTP এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল মধ্যমেয়াদে TTP এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় TTP সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে TTP সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই TTP সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়ার সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায় তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা CTTC ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 30 জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যে কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। ক্যানিগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16 আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ 2টি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভুঁইয়া। 6 দিন পর 25 জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5 আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কে জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ।
24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18 আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কি কঠিন বিপদের মধ্যে পড়ে গেল? কারণ জাতিসংঘ বাংলাদেশকে সতর্ক করেছিল যে বাংলাদেশে আফগানিস্তানের একটা সংগঠন আল কায়দা নামের একটা জঙ্গি বাংলাদেশে শাখা হয়েছে এবং সেখানে আস্তানা করেছে। এই সংগঠনটা আন্তর্জাতিকভাবে মানে বিশ্ব সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ। তো সেই কথা তোয়াক্কা না করে, সেই কথার কোনো অ্যাকশন না নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আর উল্টো কথা বলেছিল। এবার কি কঠিন বিপদের মধ্যে পড়বে? জাতিসংঘ কি ভয়ানক অ্যাকশন নিবে? দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন। তো যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে।